নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি থেকে শুরু করে সমাজ জীবনে একটা তোলপাড় পরিস্থিতি রয়েছে। সেটা যে খুব ওভার্টলি ভীষণভাবে দৃশ্যমান হচ্ছে সব ক্ষেত্রে নয়। রাজনৈতিক কার্যক্রম যেমন চলছে, কিন্তু অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী মহলে একটা আশঙ্কা, একটা ভয় কাজ করছে। নিঃসন্দেহে বলতে অপেক্ষা রাখে না যে কসবাতে সাউথ ক্যালকাটা ল কলেজে সেখানকার যে ঘটনা, সেই ঘটনা নাড়ি দিয়েছে বাংলার জনসমাজকে। আগে কি হয়েছে, এখন কি হচ্ছে বা ভবিষ্যতে কি হতে পারে সেই নিয়ে একটা এমন পর্যালোচনা চলছে, বিতর্ক বাড়ছে। সেই বিতর্কের মধ্যে থেকে দাঁড়িয়ে কোথাও একটা জায়গায় ক্রিমিনাল মনস্তত্ত্বের দিকেও একটা দিক উঠে আসছে। পুলিশ তদন্ত করছে, 9 সদস্যের সিট গঠিত হয়েছে এবং যে যে আপডেটগুলো রয়েছে, 1 ঘন্টা আগে মনোজিতের যে টাওয়ার লোকেশন, সে টাওয়ার লোকেশনে বালিগঞ্জের ফান রোডে এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছিল মনোজিৎ এবং জয়ীব দুজনেই। কে প্রভাবশালী ব্যক্তি ডিসক্লোজ হয়নি, কিন্তু তার কাছে তদন্তকারী যে দল তারা গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এবং অস্থায়ী কর্মী 2 পড়ুয়াকে 8ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। আদালতে আবার ষড়যন্ত্রের তত্ত্ব এসছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে মনোজিৎ, এমনটা তার আইনজীবী বারবার করে বলার চেষ্টা করছে। তবে এটা বলেছে তদন্তে সহযোগিতা করবে মনোজিৎ। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিংয়ের পর কসবা ল কলেজে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিজেপি যুব মোর্চার ডাকে আজকে ছিল কসবা চলো অভিযান। বৃষ্টির মধ্যে থেকেও সেই অভিযান হয়েছে। শুভেন্দু অধিকারী, ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে অভিযান ছিল এবং বিধানসভার অনেক বিধায়করাও ছিলেন। রাসবিহারী থেকে কসবা পর্যন্ত সেই মিছিল হয়েছে। মিছিলে আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্টই জনসমাগম হয়েছিল। এটি ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার অধীনে মিছিলটাই হয়। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুকান্ত মজুমদার। কসবা কাণ্ডে সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও রাজ্য সভাপতি পদে আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি, শ্রমিক ভট্টাচার্য হতে চলেছেন আগামী ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি হতে চলেছেন। এবং কার্তিক মহারাজের প্রসঙ্গটা বলে আপাতত তিনি একটা স্বস্তিতে রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত কোনো ব্যবস্থা নয় কার্তিক মহারাজের বিরুদ্ধে, নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে হাতিয়ার কার্তিক মহারাজকে 13 বছর আগের একটি কাণ্ড নিয়ে সেখানে কার্তিক মহারাজ এই মুহূর্তে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের নিশানায় তিনিও রয়েছেন। গোটা বিষয়টাকে নিয়ে আমরা পর্যালোচনা করব, বিতর্কে যাব এবং বিতর্কের মধ্যে থেকে বোঝার চেষ্টা করব এই মনোজিতের মতো যে গ্যাং যেটা তৈরি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে চাঞ্চল্যকর কিছু কিছু তথ্য প্রতি মুহূর্তে উঠে আসছে। সেই ব্যাপারে আপনাদেরকে অনেকটাই সুলুক সন্ধান দিতে পারবো, কিন্তু শুরুতে নেব একটা প্রতিবেদন। কসবা কাণ্ডে উঠে আসছে মনোজিতের দুর্নীতি ও কুকীর্তির নজির। সরকারি কলেজকে কবজা করে দৌরাত্ম্য আর অপকাণ্ড। শাসক দলের বড় দাদাদের আশ্রয় ও প্রশ্রয় ছাড়া এমনটা সম্ভব নয় বলেই উঠে আসছে। যদিও সেসব এখন প্রমাণ সাপেক্ষ ব্যাপার, তবে কোনো প্রভাবশালীর হাত ছাড়া এই থ্রেড কালচার বা দাপাদাপি যে সম্ভব নয় তা নিয়ে মতভেদ নেই। আগেই সামনে এসেছে বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সঙ্গে তার একাধিক ছবি। মনোজিতের গ্রেপ্তারের ঠিক 1 ঘন্টার আগে যে তথ্য পুলিশের হাতে এসেছে তাতেই শুরু চাঞ্চল্য। 25শে জুন দক্ষিণ কলকাতার ল কলেজের গণধর্ষণের ঘটনায় 26শে জুন গ্রেপ্তার করা হয় কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে। গ্রেপ্তার করা হয় প্রমিত মুখোপাধ্যায় ও জয়ীব আহমেদকে। পরে গ্রেপ্তার করা হয় নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও। মনোজিতের লোকেশনেই চাঞ্চল্য।
গ্রেফতারির 1 ঘন্টা আগে বালিগঞ্জ স্টেশনের কাছে ফার্ন রোডে একজনের সঙ্গে দেখা করে মনোজিৎ ও জয়ীব। দুজনের মোবাইল লোকেশন পরীক্ষা করে জানা যায় ঘটনার পরের দিন অর্থাৎ 26শে জুন সন্ধে 6:25 ফার্ন রোডে কার সঙ্গে দেখা করে দুজন। সন্ধে 7:20 বোসপুকুরের তালবাগান থেকে গ্রেফতার মনোজিৎ। সন্ধে 7:35 গ্রেফতার আরও এক অভিযুক্ত জয়ীব আহমেদ। বালিগঞ্জ ফার্ন রোডে কোনো এক প্রভাবশালীর সঙ্গে দেখা করতে যায় মনোজিতরা, এমনটাই অনুমান করা হচ্ছে। কে সেই প্রভাবশালী তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। মনোজিতের বিরুদ্ধে যুক্ত করা হয় নতুন 6টি ধারা। মনোজিতের বিরুদ্ধে যুক্ত অপহরণের ধারাও, যার মধ্যে 3টি ধারা জামিন অযোগ্য। কসবা কাণ্ডে যোগ মোট 9টি ধারা। কসবা কাণ্ডে আদালতে ষড়যন্ত্রের তত্ত্বকে সামনে রাখেন মনোজিতের আইনজীবী। গোটা ঘটনায় নাকি ষড়যন্ত্র রয়েছে দাবি করেন তিনি, যদিও গোটা ঘটনায় তদন্তে সহযোগিতা করবে মনোজিৎ, জানান আইনজীবী। ইতিমধ্যেই পুলিশের একাধিক প্রমাণের সঙ্গে হুবহু মিলে গেছে নির্যাতিতার বয়ান। তার জন্য ইনহেলার কেনা হয়েছিল দোকান থেকে, তারও সত্যতা মিলেছে। এখন খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পর কি কাউকে ধরে আইনের চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল মনোজিৎ। এর আগেও মনোজিতের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল, কিন্তু তার গায়ে কার্যত আঁচড়ও লাগেনি। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে সুচারু মিত্রের রিপোর্ট, আর প্লাস নিউজ। মনোজিতের বিরুদ্ধে 6টি এফআইআর আগে হয়েছিল। 6টি এফআইআরের পরও মনোজিৎকে কিন্তু কখনোই তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদও করা হয়নি, যেটা এই মুহূর্তে একটা বড় আলোচ্য বিষয়। কেন এই কাণ্ডটি ঘটার পর থেকে শহর জুড়ে একটা আলোচনা চলছে। সেই আলোচনাটা হচ্ছে থ্রেট কালচার, অর্থাৎ এক ধরনের পরিবেশ, যেটা পরিবেশ ভয় এবং সন্ত্রাসের একটা পরিবেশ সে সৃষ্টি করেছিল। অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক, এমনকি ক্যামেরার সামনেও বলতে চাইছেন না। বহু ছাত্রী এরকম অভিযোগ করেছেন, যা বলেছেন সেটা টেলিভিশনের মতো গণমাধ্যমে এটা বলা সম্ভব নয়। তবে ঘাড়ে কামড়ে দেওয়া তার হচ্ছে একটা বাতিক রয়েছে। কিসের সিনড্রোম এগুলো? এই সমস্ত বিষয়গুলোকে নিঃসন্দেহে পর্যালোচনা দরকার। এবং কলকাতা পুলিশ 9 সদস্যের যে সিট তৈরি করেছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে তারা পর্যবেক্ষণকারী দল এসে তারাও দেখছে, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পরিস্থিতি সরজমিনে তদন্ত চলছে। এ বিষয় থেকে উত্তরণ কিভাবে ঘটতে পারে? শুধুমাত্র কি রাজনৈতিক সমাধানই কি এর একমাত্র উপায়? এটা তো কেউ কি হলফ করে বলতে পারেন? আজকের প্যানেল কি মনে করছে এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই চর্চা করব। এবং খুব গুরুত্বপূর্ণ 3জন ব্যক্তি রয়েছেন। পার্থপ্রতিম রায় আজকে আমাদের সঙ্গে, তিনি স্টুডিওতে রয়েছেন। আমরা জানি উত্তরবঙ্গ যে এনবিএসটিসি তার চেয়ারম্যান, তিনি প্রাক্তন সাংসদ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, একসময় জেলা সভাপতিও ছিলেন। পার্থপ্রতিম বাবু, আপনি আজকে স্টুডিও পেয়েছে, আপনাকে ধন্যবাদ। এবং বাঁকুড়ার বলাই হয় বিধানসভায় তার একটা পরিচিতি আছে, বিজেপির দাবাং এমএলএদের মধ্যে তিনি পড়েন। আমি অবশ্যই নীলাদ্রি শেখর ধান আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সন্দীপা চক্রবর্তী আমাদের সঙ্গে মুখপাত্র, ভার্চুয়ালি থাকবেন। আমি পার্থপ্রতিমবাবু আপনাকে দিয়ে শুরু করব। শাসক দলের নেতা না হোক, টিএমসিপির বড় না হলো, কিন্তু এই কলেজে সেই ছিল হচ্ছে এক এবং অদ্বিতীয়। দীর্ঘদিন ধরে সে এটা রাজত্ব চালিয়েছে। থ্রেট কালচারের যে পরিস্থিতি তৈরি করেছে, যে প্রশ্নটা উঠে আসছে যে থ্রেট কালচারটা কোনো ওই ধরনের ছাত্রনেতা তখনই করতে পারে যদি না তার পেছনে কোনো রকম মদত থাকে। মদত বলতে অনেক ক্ষেত্রেই এই প্রশ্রয় দেওয়া, ছোটোখাটো ঘটনা বা এরকম তো হতেই পারে, অল্প বয়স। কিন্তু বিষয়টা এখন যে জায়গায় গেছে, সরাসরিভাবে একটি গণধর্ষণের কাণ্ড উঠে এসেছে, যা গোটা শহর জুড়ে, রাজ্য জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোথাও কি এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো দায় আছে বলে মনে করেন? দেখুন, মনোজিৎ মিশ্র সম্পর্কে আমি ওয়াকিবহাল নই। এই ঘটনার পরবর্তী সময় থেকে তার নাম উঠে এসেছে। তবে 2022 সালেও দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদে যে কমিটি লিস্ট প্রকাশিত হয়েছে, আমরা গণমাধ্যমেও দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি বিষয়টি, তাতে তার নাম নেই। এবং টিএমসিপির যে সেখানে ইউনিট রয়েছে সেখানেও কিন্তু মনোজিৎ মিশ্র নেই আপাতত। কিছু আগে ছিল কিনা সে নিয়েও কিন্তু একটা সন্দেহ রয়েছে। তবে যেটাই হোক না কেন, তার রাজনৈতিক যদি পরিচয়ও থাকে তৃণমূল, সে অন্যায় করেছে, যে অন্যায় নক্কারজনক সে কাজ করেছে, তার শাস্তি আইন মোতাবেকই হবে। এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকার বিধানসভাতেও আপনারা জানেন যে অপরাজিতা বিল এনেছে,
এবং সেটা যাতে কার্যকরী হয় সেই জন্য কেন্দ্রীয় সরকারের কাছেও দরবার করেছে যে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত অতি তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করে চরম শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার। তো সেই জায়গায় কিন্তু আমরা বরাবর অনড়, এবং আমাদের লুকোনোর কিছু নেই বলেই এই ঘটনা যখন অভিযোগ জমা পড়েছে তার 12 ঘন্টার মধ্যেই 3 জন অভিযুক্ত, মনোজিৎ মিশ্র সহ 3 জন অভিযুক্ত তারা যেমন গ্রেপ্তার হয়েছে এবং একজন নিরাপত্তা রক্ষী গ্রেপ্তার হয়েছে। আপনারা যেমন সিট তৈরি করা হয়েছে, 5 জনের সদস্যকে বাড়িয়ে 9 জন করা হয়েছে ঘটনার গুরুত্ব উপলব্ধি করে। কখনো সেটাকে কিন্তু খাটো করে দেখবার কোনো জায়গায় প্রশাসন রাখেনি, এবং যাবতীয় যে পন্থা এই অভিযোগের ভিত্তিতে যা যা করণীয় সেই সিসিটিভি ফুটেজ, টানা 9 ঘন্টার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা, বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করা, কার কি ভূমিকা রয়েছে, কারা কারা সেই সময় উপস্থিত ছিল, সবটা কিন্তু পুলিশ একদম নিজেদের মতন করে সিট গঠন করে সেটা তদন্ত করছে। এবং এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে মনোজিৎ মিশ্রের পেছনে কে আছে, কারা আছে, এর থেকেও বড় কথা হলো যে অন্যায় করেছে সেই অন্যায়ের চরম শাস্তি হবেই, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এবং পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনাকে কখনো প্রশ্রয় দেওয়া হয় না। মনোজিৎ মিশ্রের সঙ্গে তৃণমূলকে জড়িয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই মনোজিৎ মিশ্রের সঙ্গে তৃণমূলের সংস্রব রয়েছে বা তৃণমূলের তিনি কর্মী, তারপরও আমরা বলি যে কর্মী হলেই সে আইনের ঊর্ধ্বে, অন্যায় করবে ছাড় পাবে, এটা কখনোই করতে দেওয়া হবে না। সেটা আমাদের দলের যা অবস্থান, সরকারের যা অবস্থান এবং পুলিশ যে পদক্ষেপ গ্রহণ করছে তাতে কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে। আমি আসবো আপনার কাছে, নীলাদ্রি শেখর দানা। এটা ঠিক কথা যে 2 ধরনের মত থাকে, যেটা হচ্ছে একটা সংস্কার মানে অঙ্কুরেই যদি বিনাশ করা যায় এরকম একটা মতবাদ রয়েছে, আর তারপরও যদি কেউ এই ধরনের ক্রাইম করে ক্যাপিটাল পানিশমেন্টের জন্য রাজ্য সরকার এই আরজিকর কাণ্ডের পর একটা অপরাজিতা বিল নিয়ে এসেছিল। এই বিলটা নিয়ে আপনি বিধানসভায় নিয়মিত থাকেন। এই বিল যদি পাস হতো তাহলে কোথাও কি একটা যারা এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে ভাবে যে নেতা বাঁচিয়ে দিতে পারে বা কোনো প্রভাবশালী নেতা তার উপর রয়েছে, এই ধরনের যদি একটা বাসনা থেকেও তাদের নিজের বাসনা পূর্ণ করতে চায়, সেক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হতে পারত বলে এটাও একটা মত আছে, কিন্তু এটা হয়নি। কার্যত এই বিষয়টার একটা উত্তর জানতে চাই যে অপরাজিতা বিল নিয়ে যে স্ট্যান্ড পয়েন্ট, আপনারা ওটাকে সমর্থন করেন? উত্তর দেওয়ার কিছু নেই। 2011-র পর থেকে আজ অবধি হাতে গুনে শেষ করা যাবে না পশ্চিমবাংলার বুকে যেভাবে আমাদের মা বোনেরা ধর্ষিত হয়েছে, তার জাস্টিস কতখানি আমরা পেয়েছি। জাস্টিস চাইতে গেলে কোর্টের মধ্যে নয়, প্রাথমিক কাজটা করে পুলিশ, এবং সেই পুলিশের মন্ত্রী হচ্ছেন আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে। আমরা যদি দেখি প্রথম থেকে, আমরা বকটুই থেকে শুরু করে, আমরা শিবপুর থেকে শুরু করে, যাদবপুর থেকে শুরু করে, আমরা আরজিকর থেকে শুরু করে, সন্দেশখালী থেকে শুরু করে আজ যে ঘটনাটা চলছে আজকে নিয়ে, যেটা নিয়ে আলোচনা চলছে, আপনি বলুন তো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সঠিকভাবে তদন্ত করেছে? পশ্চিমবঙ্গের পুলিশ কোন তদন্তের ক্ষেত্রে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী পুলিশকে প্রকাশ্যে বলেছে যে আপনারা নিরপেক্ষ তদন্ত করো, যা হবে, যা ঘটনায় বেরিয়ে আসবে সেটা জনসমক্ষে যেন তুলে ধরা হয় এবং জাস্টিস টু অল এপিসমেন্ট টু নান, এই কথাটা উচ্চারণ করেছে। আজকে বিধানসভার কথা বলছেন আমার বন্ধুবর, আমি ধন্যবাদ জানাই তাকে। তিনি যথেষ্ট বুদ্ধিজীবী এবং জ্ঞানীও আছেন, তিনি সংসদে অনেকটা সময় কাটিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। অনেকটা সত্য কথা তিনি বলার চেষ্টা করেছেন, কেন ওনার মধ্যে একটা মানবিকতা কাজ করছে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে, সেটা আমরা বুঝতে পারলাম। কিন্তু যিনি প্রধান আমাদের এই পশ্চিমবাংলার, আমি একজন পশ্চিমবঙ্গ বিধানসভার একজন মেম্বার, অপরাজিতা বিল নিয়ে এসেছিলেন, সেই দিনকে কিন্তু লাইভ স্ট্রিমিং চলেছিল বিধানসভার ভিতরে। আমরা 2011 থেকে কোনোদিন লাইভ স্ট্রিমিং আমরা পাইনি। 2006-এর যে ঘটনা ঘটিয়েছিলেন আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি সেখান থেকে বুঝতে পেরে গেছিলেন যে বিরোধী দল, আমি তো ক্ষমতায় চলে এলাম, বিরোধী দল যেই থাকুক, আমি যে শিক্ষা নিয়ে কাজটা করেছি এখানে সেটা কিন্তু প্রতিফলিত আমার দিকেই ঘুরে আসবে। সেইখান থেকে সেখানে লাইভ স্ট্রিমটাকে প্রথম বন্ধ করেছেন, যেটা আমাদের মনে হয় কোড আনকোড বলছি,
দ্বিতীয় অপরাজিতা বিল, এবারে আমাদের বিধানসভার বিরোধী দলনেতা গণতন্ত্রের যে পীঠস্থান আমাদের মন্দির, বিরোধীদের ভূমিকা থাকে অগ্রগণ্য, শাসক দলের ভূমিকা নয়। যে কোনো বিল থেকে অ্যামেন্ডমেন্ট করা, তার ডিসকাশন, তার মেনশন, সেগুলো আমাদের বিরোধী দল থেকেই করা হয়। আজ অব্দি বলুন তো আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বছরে কতদিন তাকে বিধানসভার বাইরে বসে থাকতে হয়? অপরাজিতা বিল আমি বলছি অপরাজিতা বিলে আসছি। আজ থেকে 7 দিন আগে আমাদেরকে গলা ধাক্কা দিয়ে মার্শাল দিয়ে বের করেছে। কতখানি অরুচিকর, আজকে অসাংবিধানিক পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি আজকে বিধানসভাকে চালাচ্ছেন। অপরাজিতা বিল কোনোদিনই হবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এটা করবেন না এরা। আর অপরাজিতা বিল যদি করে, রাজ্যপালের কাছে রয়েছে, আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি? আপনারা আমরা তো চাইছি, আমরা সবসময়তেই বলি যে প্রত্যেকটি অন্যায় যেমন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রত্যেকটা স্টেটকে বলেছে। আজকে উত্তরপ্রদেশ দেখুন, যে কোনো ক্রাইম হচ্ছে পরিষ্কার হচ্ছে, বলে যাচ্ছে একদম এনকাউন্টার করে, কোনো ব্যাপার নেই। দিল্লিতে ঠিক তার অনুকরণ, আসাম ঠিক তাই চলছে। সেখানে কি মুসলিম নেই? আজকে মুসলিমদের একটা জোজো দেখাচ্ছিল বিজেপিকে। আজ মুসলিমরা দেখুন, আজকের যে মিছিল হলো কোসবার মিছিল, সেখানে আমার 150 জন, প্রায় 150 জন মুসলিম বন্ধু তারা তালে তাল মিলিয়েছে। 4 জন মুসলিম রমণী তারা আজকে তালে তাল মিলিয়েছে। তার কারণ তারাও বুঝতে পারছে যে এতদিন আমাদের কাঁধে বন্দুক রেখে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে, এখানে কোনো আইন নেই। আমি আসবো নিশ্চয়ই, এটা তো ডিবেটেবল ইস্যু। স্টুডিওতে রয়েছেন, আমি একটু সন্দীপার কাছে যাব, একটু তারও প্রারম্ভিক প্রতিক্রিয়াটা নেব। সন্দীপা, এই যে ঘটনা, সকলেরই একই বয়ান, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, তৎসত্ত্বেও কেন হচ্ছে? কিন্তু এটা কি শুধুমাত্র একটা গ্রহণযোগ্য একটা যুক্তি কি হতে পারে? এটার থেকে কিভাবে বেরোনো যেতে পারে? এই বেরোনোর ক্ষেত্রে একটা তো সদর্থক একটা রাজনীতিও দরকার। এই ধরনের থেকে ওটা কাম্য নয়। সেক্ষেত্রে কি কিছু অ্যাড করার মতো পরিস্থিতি আছে? সন্দীপা চক্রবর্তী। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। দাদা, একটা কথা আছে যে ধর্ষণ হচ্ছে একটি সামাজিক ব্যাধি, সেটা আমরা সবাই মানি। সামাজিক মানসিক ব্যাধি, মানসিক বিকৃতির লক্ষণ। কিন্তু সেই মানসিক বিকৃতি এবং সেই সামাজিক ব্যাধিকে যদি কেউ প্রশ্রয় দেয়, এবং তাও যদি রাজনৈতিকভাবে প্রশ্রয় দেয়, সেটাকে কোন ব্যাধি বা কোন বিকৃতি বলা হবে সেটা আমি জানি না, সেটা আমরা কেউই জানি না। আজকে এই মনোজিৎ মিশ্র, তাকে 2008 সালের মার্চ মাসে তার এগেইনস্টে এফআইআর আছে। 2 জন ছাত্রী, এই ল কলেজেরই 2 জন ছাত্রী রীতিমতো এফআইআর করেছেন। তারপরেও তাকে কিভাবে কলেজে ঢুকতে দেওয়া হয়, তারপরেও সেই মনোজিৎ মিশ্রের মতন একটি শয়তানকে কিভাবে সেই ল কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত করা হয়, সে বেতনভোগী হয়। বেতনগুলো কোত্থেকে গেছিল? ডেফিনেটলি তৃণমূলের পকেট থেকে নয়, বা তৃণমূলের কোনো নেতার পকেট থেকে নয়, বা মাননীয় যে স্যালারিটা পাচ্ছেন উনি সেই স্যালারি থেকে নয়, আমার আপনার টাকা থেকে, পকেট থেকে আমরা যে ট্যাক্সটা পে করেছি সেখান থেকেই ওর অস্থায়ী কর্মচারী হিসেবে যে রোলটাও প্লে করছিল, যে জব রোলটাও প্লে করছিল, ওর পে রোলটাও সেখান থেকেই যাচ্ছিল। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, গোটা কলেজ জুড়ে প্রত্যেকটা মানুষ, গার্ড থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, যারা সেখানে কর্মচারী আছেন, যারা কি বলে একাডেমিক লাইনে আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছেন, প্রত্যেকে জানেন, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে জানেন যে এই মনোজিৎ মিশ্রের দাপট কতটা। আমরা দাদার লোক, এই ট্যাগ লাইন দিয়ে বছরের পর বছর সেখানে বিভিন্ন রকমের কুকাজ হয়েছে। এই মনোজিৎ মিশ্রের এগেইনস্টে সেকেন্ড ইয়ারের এক ছাত্রী কমপ্লেন করেছেন যে পিকনিকে গিয়ে সামনে দিদি বোন বলে সম্বোধন করে আড়ালে আবডালে গিয়ে ছোঁয়ার চেষ্টা করত মহিলাদেরকে। এই মনোজিৎ মিশ্রের সাথে আমাদের রাজ্যের বর্তমান শাসক দল তথা তৃণমূল দলের তাবড় হাই প্রোফাইল নেতা নেত্রীদের সাথে ছবি। দাদা, আমার আপনার ক্ষমতা হবে, আমি যদি একটা নর্মাল স্টুডেন্ট হই, আমি যদি একটা নর্মাল আমি কি বলে দলের কর্মী হই, আমার আপনার বা আমার
কোনো রকম কোনো স্কোপ হবে যে একদম তাবড়ো তাবড়ো নেতাদের একদম পেছনে, কেননা প্রচন্ড সিকিউরিটি থাকে তাদের সাথে, আরো অনেক লোকেরা থাকেন তাদের সাথে, যদি ডেফিনেটলি আমি আমার কোনো রকম না যদি সেখানে হাত থাকে, পৌঁছবার একটা চ্যানেল থাকে, এই ঘটনায় এফআইআর হওয়ার অশোক দেব হচ্ছে এক সময় তিনি ছাত্র নেতা ছিলেন, আপনি জানেন, আমিও জানি, এবং বিধায়ক। খুব একটা সিকিউরিটি নিতে তিনি চলেন না, এবং বারবারই বলছেন যে রাজনৈতিক নেতাদের সাথে বিভিন্ন লোক আসে, এখন তো তারা তো ক্লিনিক্যালি ওইভাবে ইকুইপ নয় যে আগে কিভাবে আইডেন্টিফাই করবেন। এটা একটা খুব জটিল জায়গা, মানে এটা কিভাবে সম্ভব, মানে একটু যদি আপনি এই জায়গাটা একটু পয়েন্টিং করেন তাহলে আমি একটু পার্থপ্রতিম বাবুর কাছে আসছি। এটা তখনই সম্ভব যখন ওই অপরাধিতা বিল ইত্যাদি ইত্যাদি না বলে আপনারা ওই শুরু থেকে বামফ্রন্ট জমানোর আগে থেকে তাপসী মালিক থেকে শুরু করে যা যা হয়েছে, তারপরে কামদুনি দেখলাম, পার্কস্ট্রিট দেখলাম, হাঁসখালি দেখলাম, ইত্যাদি ইত্যাদি আরো প্রচুর কাণ্ড হয়েছে, সেখানে যদি মাননীয় না বলতেন, ছোট ঘটনা, প্রেমের ঘটনা, সাজানো ঘটনা, বাচ্চা ওই নাবালিকা প্রেগনেন্ট হয়েছিল, এই করতে গেছিল, পার্টি করতে গেছিল, এই কথাগুলো যদি না বলতেন দলের মুখিয়া, তাহলে এই যে শয়তান রূপী মানুষগুলো আজকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলপন্থী হয়ে, তাদের সেই সাহসটা বাড়তো না। যদি অভয়া কাণ্ডে একটা মাতালকে ধরে, সিভিককে ধরে যদি ঠিক মতো শাস্তি দেওয়া হতো, যদি সেই কালপ্রিট হয়, সিবিআই তো সেটাই বলেছে, এখন জানি না সিবিআই কি হিসেবে অনুসন্ধান করেছে, কি হিসেবে জাজ করেছে, যদি সেটাই হতো তাহলে এই মাতালকে, এই সঞ্জয় রায়কে তৎক্ষণাৎ শাস্তি দেওয়া উচিত ছিল। এইগুলো দেখেছে যে দলের ঝান্ডা হাতে ধরলে কিচ্ছু হয় না, কামদুনি কেসে তৃণমূলের লোকেরা জড়িত, সেখানে আমি তো শেষ করিনি দাদা, আমি তো শেষ করি, সেখানে হাইকোর্ট পুলিশকে বলেছে যে আমরা জানি কালপ্রিট কারা, কিন্তু পুলিশ ঠিকঠাক ভাবে আমাদেরকে তথ্য দিতে পারেনি, তথ্য দেয়নি, সেই জন্য আমরা এই লোকগুলোকে ছাড়তে বাধ্য হয়েছি। আজকে দলের মুখিয়া যদি বলে, আমার ঘরের গার্জিয়ান যদি বলে এই কথাগুলো, তাহলে তো আমার আশকারা বেড়ে যাবে। শুরুতেই এটা শেষ করা উচিত ছিল, কিন্তু মাননীয় এটা হতে দেননি, মাননীয় এগুলোকে জিয়ে রেখেছে, এই বিষ দানাগুলো এখন এইগুলোর মধ্যে পোতানো হয়েছে, যেগুলো আজকে এইভাবে সামনে এলো। তৃণমূল মানে কি হচ্ছে, আমেরিকায় একটা দোকান আছে, শপ আছে, $1 শপ, $1 আন্ডারে আপনি সব পাবেন। তৃণমূল হচ্ছে সেই $1 শপের মতন, এক ছাদের নিচে যত রকমের ক্রিমিনাল আছে এই তৃণমূল দলে আমরা পাবো। মারাত্মক অভিযোগ, হ্যাঁ বলুন। দেখুন, সন্দীপা দেবী তার মতো করে ব্যাখ্যা করলেন, আমি তার কিছু কিছু কথা কাউন্টার করা উচিত আমি মনে করি। যে তিনি এই যে মনোজিৎ মিশ্র সম্পর্কে এর আগে এ ধরনের অভিযোগ লিখিত আকারে হয়েছে বলে যে দুজন অভিযোগকারিনী বলেছে, আমরা মিডিয়াতে দেখলাম, তারা এই ঘটনার পরে তারা মুখ খুলেছে। তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে এ ধরনের বিষয় আগে থেকে যদি পুলিশের কাছে নথিভুক্ত, পুলিশ নিশ্চিতভাবে কিন্তু এফআইআর হয়েছিল, অন্য কোনো কেসগুলোতে এফআইআর হয়েছিল আমি বলছি করে বলবে মেয়েরা না, আমি কিন্তু এটাকে ডিফেন্ড করছি না, মনোজিতের পাশে দাঁড়ানোর কোনো বিষয় নেই, কিন্তু এই জায়গায় ইনফরমেশনে কিছুটা গলদ আছে বলে আমার মনে হলো তার কথায়। আর একটি বিষয় আমি খুব স্পষ্ট করে বলতে পারি, কসবা কাণ্ডের এই বিষয়ে আমাদের দলের ভূমিকা বা সরকারের ভূমিকা বা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন আছে বলে এখন কিন্তু অবধি কেউ বলতে পারেনি বা বলার জায়গায় নেই, কারণ পুলিশ প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই কাজটি করছে। এবং আমার কো প্যানেলিস্ট বিধায়কের, যিনি বিধায়ক বিজেপির প্রতিনিধি, তিনি অসম, উত্তরপ্রদেশ এই সমস্ত বিষয়ে বললেন যে হ্যাপি টিগারে তারা বিশ্বাসী। এই বিষয়টি নিয়ে কিছু বিতর্কের অবকাশ রয়েছে, কারণ আমরা আপনি বললেন একটু কথা শোনার ধৈর্য রাখুন, ধৈর্য রাখুন, জাস্টিস কিভাবে পাচ্ছে কি না পাচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে বলুন। আরে আপনি অসম উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুলবেন, আমরা যখন বলতে যাব তখন আপনাদের গা রিডি করবে কেন হবে? আজকে এনসিআর ন্যাশনাল ক্রাইম, আরে ভাই আপনাদের বিজেপি যেখানে ক্ষমতা রয়েছে আমরাও তো সেই জায়গার কথাই বলছি যে এনসিআরবি রিপোর্টগুলো একটু ভালো করে দেখুন, সেখানে কতগুলো মহিলা ধর্ষিতা হচ্ছেন, কত অত্যাচারিত হচ্ছেন, কত আদিবাসী তপশিলি মানুষেরা অত্যাচারিত হচ্ছে, সেটা আপনি যেটা বলছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই জায়গায় ক্রাইমকে ঝেড়ে ফেলতে হবে। আপনি তো একটা সলিউশন বললেন, অনেকেই এটা বিজেপির বলে থাকেন যে এরকম উত্তরপ্রদেশ, আসামে যেরকম হচ্ছে দেখা মাত্র এনকাউন্টার, এটা নিশ্চয়ই অনেক দল এটা তো বিশ্বাস করবে না।
কিন্তু যেটা সন্দীপ না না না, দেখুন আমি আপনাকে বলি, আমি আপনার কাছে সবাই- আসছে, এক সেকেন্ড আমরা এনকাউন্টারটাকে বিশ্বাস করি না, কিন্তু যেটা গরিত অপরাধ মানুষের চোখে, যেটা আইনের ঊর্ধ্বে উঠে যে জিনিসগুলোকে মানুষ দেখছে, যে এটাকে আইন একটা প্রসেসিং এ চলে যায়, সেখানে বিভিন্নভাবে টেম্পারিং হয়ে যায়, তার এভিডেন্স যেটা আমরা আরজি করে দেখলাম, আরজি করে আমরা দেখেছি। পার্ক স্ট্রিটে আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তো সাফারার ছিলেন এক সময়, জ্যোতিবাবুর পিরিয়ডে তাকেও তো গোলা ধাক্কা খেতে হয়েছে, চুলের মুঠি ধরে পুলিশ টেনে নিয়ে এসছে। তিনি কি বলেছিলেন 2011 সাধারণ বিধানসভা নির্বাচনের আগে, যে আমরা এই জিনিসটাকে বরদাস্ত করব না, কিন্তু সেখান থেকে কেন শিক্ষা নিয়ে দিতে দিন, আপনি তো সেখান থেকে শিক্ষা নিয়ে কেন এইখানেই আসছিলাম। আরেকটা এইখানেই আমার ব্যাপার। আরো একটা বিষয়, না, মুখ্যমন্ত্রীর কথা যখন আসছে বারবার বলছে, যেহেতু তিনি বলছেন অঙ্কুরে বিনাশ করার ক্ষেত্রে যে নিশ্চিতভাবে, করা তো জিরো দরকার। টলারেন্স বা একটা অভিযোগ আসবে শেষ দেখে ছাড়বো, এরকম কোন স্টেটমেন্ট আসেনি, সেই দিকটা ইঙ্গিত করছে। না না, নিশ্চিতভাবে কে উনি তো বলেছে অপরাজিতা স্টেটমেন্ট বিল আসেনি নিয়ে এসেছেন। আজকে? অপরাজিতা, what is mean by বলতে- অপরাজিতা উত্তরটা বিল? দিতে দিন ভাই। সেখানে বলেছে যে উনি শিশুদের শাসক দলের সুরক্ষা- মুখপাত্র, আমি লোকে বলি, শুনতে সুজিত বাবু, চাইবে। আসলে ওনাদের শোনার ধৈর্য নেই, ধৈর্য নেই বলে মানুষ ঠিক তাদেরকে আছে, আপনি কখনো বলুন, প্রশ্ন আপনি দেয় না। বলুন। আমার যেটা আসছি আপনার বক্তব্য হলো, আজকে কালীগঞ্জের যে ঘটনাটি ঘটবার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের দলের স্ট্যান্ড খুব ক্লিয়ার যে এই ঘটনা উপযুক্ত শাস্তি হওয়া দরকার, এবং অপরাজিতা বিলের যে দিশা সেটা কিন্তু পরিষ্কার করে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের ক্যাপিটাল পানিশমেন্টের কথা অতি দ্রুততার সঙ্গে। এবং উনি শুভেন্দু অধিকারীর কথা বললেন, বিরোধীদের কথা বললেন। শুভেন্দু অধিকারীর কথা যত কম বলা যাবে তত ভালো, কারণ তিনি বলেছেন যে ক্ষমতায় এলে বিজেপি মুসলিম বিধায়কদের পাজা কোলার তুলে করে দেবে। বিরোধীরাদের প্রতি আপনাদের দরদ হুমায়ুন কতটা কবির কি সেটা বলেছে? সেটা যে আমরা আমরা জানি 70, বিজেপির কাছ থেকে। 30, আজকে আমরা পার্লামেন্টে 70, 30, কিভাবে ব্রুট মেজরিটিকে সামনে রেখে ভাসিয়ে দেবো। সাংসদদেরকে এখানে 150 জনকে আপনাদের- একবারে বহিষ্কার করা হয়, আপনাদের কর্পোরেশনের বিলকে মন্ত্রী একদম তিনি কি বলছেন? গিলোটিন যে করা হচ্ছে, আমরা গিলোটিন দুর্ভাগ্য, করা হচ্ছে। দুর্ভাগ্য, সেই জায়গায় হিন্দুরা আজকে দুর্ভাগ্য। পশ্চিমবঙ্গ বিধানসভা তাদেরকে বিধায়ক দাওয়াত তিনি ইসলাম বলছেন, করতে হবে। বিরোধীদের একের পর শিক্ষা আপনাদের দিতে হবে, এটা নির্দেশ দুর্ভাগ্যজনক। মন্ত্রীরা আপনারা দিচ্ছে, নিজের আপনাদের আয়নায় আগে মন্ত্রীরা মুখটা দিচ্ছে। দেখুন, দাওয়াত তারপরে এই ইসলাম। কথাগুলো বলবেন। আমরা আমি তবে আপনাকে এটা বলবো, ঘটনা আমরা যে বলি হিন্দু হয়ে যে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে না, আমি বলবো না, ঘটছে, কিন্তু ঘটনাগুলোর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরপর কিছু উদাহরণ আমরা যদি দেই তাহলে আমরা দেখবো আমি একটু, যে কি ধরনের আইন মানুষ- কার্যকরিতা হয়েছে। বিজেপির কথা বলবেন না, মানুষ বিজেপি টেলিভিশন- জাস্টিস দিতে পারে মানুষকে, বিজেপি একদম কোনো একরকম না, কথা শোনে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জাস্টিস দিতে পারে কিনা জানি না, দর্শকদের নিশ্চিত আছে। গলায় মালা দিয়ে মিছিল করতে পারে। নিশ্চিত আছে, সেটা আমরা নিশ্চিত জানি। আছে। আপনারা তো দেখতে কিভাবে পাচ্ছেন পশ্চিম- স্বাগত আপনিও জানাতে হয় পশ্চিম- দর্শকদের দেখুন, জামিন পেলে, সেটা পশ্চিমবঙ্গে- বিজেপির কাছ আমি থেকে একটু যাব শেখা। হচ্ছে আপনিও বিশিষ্ট মনোচিকিৎসক ডাক্তার অমরনাথ মল্লিক, আপনার কাছ থেকে একটা প্রশ্ন একটু জানতে চাইবো। আপনি দীর্ঘদিন জেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অপরাধীদের মনোচিকিৎসার ক্ষেত্রে সরকারভাবে নিয়োজিত হয়েছেন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিভিন্ন ক্ষেত্রে। এই যে একটা সিনড্রোম মানে দেখা যাচ্ছে, এই যে থ্রেট, ভয়, এবং হচ্ছে এই মনোজিতের ক্ষেত্রে একটা অদ্ভুত ধরনের একটা অ্যালিবাই দেখা যাচ্ছে। অনেক মেয়ে এটা ছাত্রী যারা অভিযোগ করেছে, এই কামড়ানো, আঁচড়ানো, এই যে একটা অদ্ভুত ধরনের একটা, এটা কি মানে কি হার্ট ক্রিমিনালির মানে একটা কি লক্ষণ? সত্যি কথা বলতে কি, ক্রিমিনোলজিতে হার্ড ক্রিমিনাল, সফট ক্রিমিনাল বলে কিছু হয় না। ক্রিমিনাল তেমনি হয়, তাদের মধ্যে এক ধরনের ক্রিমিনাল থাকে যাদের ভেতরে যৌন অপরাধ, ধর্ষণ অথবা প্রেম ইত্যাদি করে সেখানে যদি বাধা প্রাপ্ত হয়, এগুলোকে প্যাশনেট ক্রাইমস বলে। এই প্যাশনেট ক্রাইমস এটা এক ধরনের অপরাধীদের ভেতর দেখা যায়, এবং তাদের এটাও দেখা যায় যে অনেক সময় যারা এই ধরনের নারীদের প্রতি নির্যাতন, অত্যাচার ইত্যাদি করে, অনেক সময় তাদের ব্যক্তিত্বের সমস্যা থাকে, পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের থাকে, তাদের একটা অসামাজিক মানসিকতা কিন্তু শৈশব, কৈশোর থেকে, কৈশোর বয়স থেকে শুরু করে। এবং এদের যদি ঠিকভাবে পারিবারিক দিক দিয়ে বা স্কুল, কলেজ ইত্যাদিতে তাদের এই যে ধরনের মানসিকতা, সেটাকে যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয়, তার যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে কিন্তু এরা ক্রমশ বেপরোয়া হয়ে যেতে শুরু করে এবং কোনো কিছু সামাজিক নিয়ম কানুন মানব না, মেয়েদেরকে অসম্মান করা, অত্যাচার করা,
যে কোনো দুর্বল কারোর ওপর অত্যাচার করা, নিজেদের চাহিদা, নিজেদের শক্তি প্রদর্শন করা, এটা করে। তারপরে এরা যদি আশ্রয় এবং আশ্রয় পায়, যেটা ইদানিং ঘটছে, যে দুর্ভাগ্যবশত অনেক রাজনৈতিক নেতা যারা থাকেন, যাদের ক্ষমতা থাকে, সেই ক্ষমতার অপব্যবহার এই ধরনের ছেলেরা করতে শুরু করে, এবং এই রাজনৈতিক নেতাদের বা যাদের প্রচন্ড ক্ষমতা আছে, শক্তিশালী, বলবান, তাদের ক্ষমতায় বলীয়ান হয়ে এরা কিন্তু বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, বিশেষ করে নারীদের প্রতি অত্যাচার ইত্যাদি করে থাকে। বেশ, এর ধন্যবাদ। ভিতরে- আমি আপনার কাছ থেকে ভবিষ্যতে আরো এটা তবে এটা ঠিক কথা যে তদন্তকারী সংস্থাগুলোর থেকে যেটুকুনি বা কথাবার্তা বলে আমরা যেটুকুনি বুঝতে পারছি, একটা গ্যাং অপারেট করা এবং তাদের হচ্ছে যাদের টার্গেট করা হচ্ছে তাদের সমস্ত ঠিকুজি কুষ্টি, তাদের বাড়িতে কতজন আছে, বাবা কখন অফিসে যাচ্ছে, ভাই কোথায় যাচ্ছে, এটা খুব অর্গানাইজড একটা কাজ, যে কারণে হচ্ছে চট করে এই বিষয়টাকে উপেক্ষা করার মতো জায়গা নেই। আমি নিশ্চয়ই এটা নিশ্চিত যে এই একটু নীলাদ্রিদার কাছে জানবো আবারও ওই প্রশ্নটাই। ধরুন এই যে জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা মিছিল করছেন, এই করছেন, আগে একটা কথা বলুন, এই কেসটায় অধিকাংশ কেসে যেটা দেখা গেছে যে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের তদন্তের উপর আস্থা নেই সিবিআই। এই ক্ষেত্রে সিবিআই বা এই ক্ষেত্রে কোনো কিছু হয়নি, এর কলকাতা পুলিশের এসআইটি এটা তদন্ত করছে। কুমানেশ্রী বলুন, এটা কি বিজেপি হতাশ সেই কারণে? না না, দেখুন, এটা তো সিবিআই তো কোনো আমাদের পলিটিক্যাল ভাবে সেটাকে ইয়ে করা হয় না। সিবিআই তো নিজস্ব একটা এজেন্সি, সেই এজেন্সির প্রতি মানুষের একটা ভরসা থাকে, পুলিশের প্রতি ভরসা নেই। তার কারণ হচ্ছে পুলিশকে ভরসা নয়, পুলিশের প্রতি যে চাপ, সেইটার জন্য মানুষ আজকে বুঝতে পারছে। ধরুন আমি কন্ট্রোল করছি পুলিশটাকে, আমি যেভাবে বলবো পুলিশ সেভাবে শুনবে। আজকে একের পর এক যত এভিডেন্স টেম্পারিং হয়েছে, সেটা শিক্ষকের দিক থেকেই বলুন, শিক্ষকের যে দুর্নীতি, আজকে আরজি করের ঘটনা বলুন, প্রত্যেকটি ঘটনার পিছনে দেখুন টেম্পারিং হয়েছে, এভিডেন্স লোপাট হয়েছে। ফলে আজকে পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের যে একটা আস্থা বা ভরসা, সেটা সম্পূর্ণভাবে উড়ে গেছে। যার জন্যই জনগণ বলছে, যারাই প্রতারিত হচ্ছে। আজকে যে বাচ্চাটি বিজয়োৎসবকে কেন্দ্র করে আজকে স্প্লিন্টার বাস্টে যার প্রাণ চলে গেল, ফুটফুটের ছেলে, সে যে পরিবারেরই হোক না কেন, সে তো আমাদের কারুর কন্যা। সে কি জানতো, 9 বছরের মেয়ে, সে আজ অকাল একটা প্রাণ ঝরে গেল। তার মা বলছে যে দেখুন, আমার তো আর পুলিশের প্রতি ভরসা নেই। তিনি বলছেন যে আমি তৃণমূলকে কি ভোট দিইনি, আমার অপরাধটা কি, আমরা গরিব হিসেবে জন্মগ্রহণ করেছি। আজকে ভাবুন তো, আজকে শিউরে এই কথাগুলো শুনলে শিউরে কাঁটা দেয়। তো একের পর এক যে ঘটনা ঘটছে, আকছার ঘটনা, এই সরকারের পক্ষ থেকে তার কোনো ব্যবস্থা নেই। আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি তো সবার মুখ্যমন্ত্রী, তিনি আমারও দিদি, আমারও মুখ্যমন্ত্রী, আমারও ছাতা, সাধারণ জনগণের তিনি ছাতা। তিনি জনগণের কথা চিন্তা ভাবনা করে একটাকে যদি নির্দেশ দিচ্ছেন যে যতগুলো দুর্নীতি, যতগুলো এই সমস্ত ঘটনা ঘটছে, একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। আপনি বলুন তো দিদি, আজকে কোনো জায়গায়, কোনো মিডিয়ার সামনে, কোনো জায়গায় দেখাতে পারবেন যে প্রকাশ্যে তিনি বলেছেন যে পুলিশ তুমি নিজের মতন কাজ করো? আমি ছোটতে পুলিশ কমিশনার নামটা আমার মাথায় এর মতো আসছে না, তখন আমার 14-15 বছর বয়স, বাবার সাথে এসেছিলাম কলকাতায়, একটা পুলিশ সম্মেলন হচ্ছিল, সেই সম্মেলনে আমি নিজে ঢুকেছিলাম। তো বলেছিল, সরকারটা ছিল জ্যোতিবাবুর সরকারের সময়, প্রথমের দিকটায়, সম্ভবত 78, 79 বা 80 এইরকম একটা সময়। আমার কিন্তু পরিষ্কার মনে পড়ছে কথাগুলো, যে পুলিশ কি পারে না, মঞ্চে দাঁড়িয়ে বলছেন পুলিশ কমিশনার, পুলিশ কি পারে না, সরকার আমাদেরকে প্রি হ্যান্ড দেখ 10 মিনিট, আমরা কি করতে পারি আমরা দেখিয়ে দেবো। কত দুর্নীতি আছে, কত রকমের নোংরামি চলছে, যদি আমরা 10 মিনিটের মধ্যে যদি ঠান্ডা না করে দিতে পারি, আমরা আমাদের সত্যমেব যে পোশাকতম্ব পোশাক, সেটা আমরা খুলে ফেলে দেবো, কোনো প্রতিবাদ করব না। তাই সেখান থেকে আজকে আমারও গায়ে কাটা দিচ্ছে সে কথাটা বলতে গিয়ে। পুলিশ কি পারে না, পুলিশকে ব্যবহার করা হয় না, যার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ আজকে বুঝে গেছে। ঘটনার পর
প্রম্পট অ্যাকশন নিতে পারে, অনেক ক্ষেত্রে পুলিশ কেসটাকে ঘুরিয়ে দিতে পারে বা ওকে হ্যাঁ, এভিডেন্স তাকে তো পরিচালনা করা হচ্ছে, পরিচালনা করা হচ্ছে, নইলে তাকে এখানে রাখা হবে না, তার প্রমোশন দেবে না। আর তো সবাই চাই, সবাই চাকরি করতেছে, চাই যে আমি একটু সুখে শান্তিতে থাকি, কিন্তু তাই বলে সিদ্ধারা বিক্রি করে নয়, এখনো সবাই সিদ্ধারা বিক্রি করেনি। আজকে বীরভূমের যে আইসিকে যেভাবে বলেছেন, যাকে বাঘ আখ্যা দিয়েছেন আমাদের দিদি, তিনি যেভাবে বলেছেন মা মাসি বোনকে একটা বিছানায় শুয়ে দিয়েছে, এবং একবার নয় বারংবার রিপিট করে বলেছে, এরা এরা প্রশাসকের ভূমিকায় আছে। আজকে তাদের কথা চিন্তা ভাবনা করতো। আজ ওই পুলিশটা একটা লোকাল থানাতে গিয়ে এফআইআর করার ক্ষমতা রয়েছে আইসি সাহেবের। ওকে, আপনার বক্তব্য শুনে আমি একটু সন্দীপের নিয়ে আবার আসছি, পার্থপ্রতিম বাবু। হ্যাঁ সন্দীপ, একটা তো হচ্ছে রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীকে আপনারা মনে করছেন কি এই ক্ষেত্রে আপনাদের কি দাবি? আপনারা তো বিভিন্ন ডেপুটেশন এগুলো বিভিন্ন কিছু করছেন, আপনারা কি চাইছেন? দেখুন, আমরা কেন, সবাই চাই যে এইরকম ধর্ষণের মতন একটি নারকীয় যে যে থট প্রসেসটা আছে, সেটা যারা যারা এই থট প্রসেসের মধ্যে দিয়ে যায় বা যাদের মাথায় এগুলো আসে, সেগুলো যেন সমূলে ধ্বংস হয়, এটা আমরা সামাজিকভাবে প্রত্যেকেই চাই। ওকে, কিন্তু কয়েকটা ইনস্টেন্স দিতে হবে, কয়েকটা জায়গা, কয়েকটা জিনিস জানতে হবে। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে অশোক দেব, আমি কিন্তু ওই দিকে যাচ্ছি না, অশোক দেবের সাথে সিকিউরিটি নেই, এই নেই, আমি ল্যাম্প পোস্টের কথাতে যাচ্ছি না, আমি পোস্ট যে আছে তৃণমূলে সেগুলোর কথায় যাচ্ছি। অভিষেক ব্যানার্জির সাথে আজকে নয়, অনেক দিন আগে ওর একটা ছবি ভাইরাল হয়েছে। চন্দ্রিমা দেবীও একটা পোস্ট তৃণমূলে, ওনার সাথে ববি হাকিম বাবু, উনিও একটা পোস্ট, ওনার সাথেও ছবি ভাইরাল হয়েছে। ল্যাম্প পোস্টদের ছেড়ে দিন, তাদের কাছে পৌঁছবার আগে অনেক কাঠখড় পোড়াতে হয়, কিন্তু মনোজিৎকে কিন্তু সেটা পোড়াতে হয়নি। আমরা আবারও বলছি যে একটা ল কোর্স করতে গেলে যদি পেপারে ব্যাক আসে, আমি যদি টেকনিক্যালি বলি পেপারে ব্যাক আসে, তাহলে আবার পরীক্ষা দিতে হবে, সেই ইয়ারে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে, সেই ব্যাকের পরীক্ষা দিতে হবে, সেটা প্রত্যেকটা সেমিস্টারে, প্রত্যেকটা কোর্সে, প্রত্যেকটা কলেজেই আছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে এর ব্যাক আসা সত্ত্বেও ওকে পরীক্ষা দিতে হয়নি, রিঅ্যাডমিশন হয়ে গেছে। একটা লর কোর্স ও 10 বছরে কমপ্লিট করেছে। পৃথিবীর কোথায় এরকম লর কোর্স আছে যেটা ডিউ টাইম, যেটা 7 বছর, তারপরে ও আর দিতেই পারবে না সেই পরীক্ষা, সেই পরীক্ষাতেই বসতে পারবে না, তারপরে সে 10 বছর ধরে সেই কোর্সটা কমপ্লিট করেছে, রিঅ্যাডমিশন হয়েছে ওর পরীক্ষা ছাড়া। এটা একমাত্র পশ্চিমবাংলাতে সম্ভব। বাংলার স্বঘোষিত গর্ব, ওনার আন্ডারে যারা আছেন, এবং ওনার কথা ছাড়া বাংলায় একটা পাতাও নাকি নড়ে না, যেরকম ভাবে বীরভূমে অনুব্রতর কথা ছাড়া একটা পাতাও নড়ে না, ঠিক সেরকম ভাবে রাজ্যে দিদির কথা ছাড়া একটা পাতা নড়ে না। কিন্তু ওনার কানে এই কথাগুলো পৌঁছলো না। পুলিশ মন্ত্রী উনি, স্বরাষ্ট্রমন্ত্রী উনিও নাকি লয়ের ছাত্রী। আচ্ছা, মাননীয় তো ছাত্র আন্দোলন করে তারপর ধীরে 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 উঠে এসছেন, মাননীয় কিন্তু সেই ছাত্র আন্দোলন করে উঠে এসছেন। প্রত্যেকটা কলেজে নির্বাচন বন্ধ কেন? তার মানে অ্যাক্রস দ্য পার্টির যে ছাত্র আন্দোলন গুলো, সেগুলো তৃণমূল নিতে পারবে না। বিরোধী দলের যে ছাত্র, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাদের জয় বা তাদের ফাইট মাননীয় নিতে পারবেন না। একজন ছাত্র নেত্রী হয়েও, একজন ছাত্র রাজনীতি করার নেত্রী হয়েও উনি সেটা নিতে পারবেন না। ওনার ভয় এই জন্য যে কারসাজি করে উনি বাংলার বুকে বারংবার আসছে, সেগুলো ছাত্ররা অব্দি আজকের দিনে ধরে ফেলেছে। এই ভয়ে উনি প্রত্যেকটা কলেজে কলেজে ছাত্র নির্বাচন করানো বন্ধ করে দিয়েছেন। আমি এই প্রশ্নটা পার্থপ্রতিম বাবুর কাছে আসবো। মনোজিৎ মিশ্রদের দৌরাত্ম্য দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, নির্বাচনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি 2016-তেই মনে হয় শেষ নির্বাচন হয়েছিল 11-র পর। তারপরে যেটা হয়েছিল প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়। এছাড়া কিন্তু এই কলেজ নির্বাচনটা স্থগিত রয়েছে। আমি একটু আসবো, তার আগে একটু সত্যজিৎ ব্যানার্জি একটু রয়েছেন আমাদের সঙ্গে দূরভাষে। সত্যজিৎ ব্যানার্জি, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি, পুলিশ কর্তা, আপনার কাছে এই যে বিষয়টা একটু জানতে চাইবো যে কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনায় এই তদন্ত চলছে দীর্ঘদিন পর, কলকাতা পুলিশে অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিস্টার ঘোষালের নেতৃত্বে এই তদন্তটা চলছে। অনেক কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটা গ্যাং অপারেট করা, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ভয় দেখানো, তাদের পরিবারের ক্ষতি হবে যদি না তার সাথে কোনো না কোনোভাবে সম্পর্কে তাকে খুশি না করা হয়। এই যে জিনিস এটা হচ্ছে,
এটা কি খুব একটা র্যাম্প্যান্ট চরিত্র, মানে না এটা এইরকমই প্রথম উঠে আসছে এই ধরনের ঘটনা, কি বলবেন? দেখুন, এখানে ইনভেস্টিগেশনের ব্যাপারটায় কিন্তু যা চলছে মোটামুটি ভালোই চলছে। ঠিকই আছে, ইনভেস্টিগেশনে কোনো লেখনা নেই। কারণ যেই প্রসিডিওর এই অনেকদিন পরে দেখা গেল যে কোনো রাজনৈতিক চরিত্র এক মিনিট বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, অনেকদিন পরে দেখা গেল যে কোনো রাজনৈতিক চরিত্র কোনো ডিকটেশন দিচ্ছে না কিংবা কাউকে কোনো কিছু বলছে না, তারা পুলিশ নিজে থেকে ইনভেস্টিগেশন করছে, যার জন্য প্রত্যেকটা ইনভেস্টিগেশনের পয়েন্ট খারাপ ভালো প্রত্যেকটাই যে ভালো হয়েছে, এক্সেপ্ট একটা পয়েন্টে শুধু আমার মতভেদ আছে, সেটা হচ্ছে এফআইআর এর মধ্যে যে আসামিদের পুরো নাম লেখা হয়নি, যে ওই JMK এইসব আবিজাবি লিখে রেখেছে, এইগুলো ঠিক হয়নি। এটা কোনো একটা প্রেসারে পড়ে হয়তো ওসি করে ফেলেছে, কিন্তু এটা ঠিক হয়নি। বাকি সব ইনভেস্টিগেশন প্রপার হয়েছে। প্রত্যেকটা যার যে FSL রিপোর্টের জন্য যেই সব কালেকশন করা দরকার আছে প্রত্যেকটা কালেকশন হয়েছে, রিকনস্ট্রাকশন অফ দ্য ক্রাইম হয়েছে, যেই সব এভিডেন্স গুলো দরকার ছিল, এই যে আপনার ধরুন যেখানে ছবিগুলো তোলা হয়েছে মহিলা সেই নির্যাতিত মেয়েটার মহিলার তার যে ছবিগুলো তোলা হয়েছে, তাদের নানা পোজের ছবি, তাছাড়া আরো দুষ্কর্মের ছবিগুলো তোলা হয়েছে, সেই ছবিগুলো এখন বেসিক্যালি খুব এভিডেন্স, যেই প্রশ্নটা আপনি করলেন এটা এখন ওদের এগেনস্ট এভিডেন্সের মতন হয়ে দাঁড়িয়ে আছে। যিনি নির্যাতিত মহিলা যে কমপ্লেনটা করেছিলেন, সেই কমপ্লেনের সাথে তার যে তার প্রত্যেকটা ছত্রে মিলে যাচ্ছে যে হ্যাঁ সত্যি সত্যি তাদের ছবিগুলো তোলা হয়েছিল, এবং এই ছবিগুলো দিয়ে প্রমাণ করা যেতে পারে যে এই যারা করেছেন, যারা আসামিগুলো রয়েছেন, মনোজিৎ এবং তার যে গ্রুপস রয়েছে, তারা এই ক্রাইমগুলো করেছে। ধন্যবাদ সত্যজিৎ ব্যানার্জি, আপনার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা। কারণা হচ্ছে দীর্ঘদিন পর কলকাতা পুলিশের SIT এই তদন্তটা করছে, এবং অতীতে আমরা একটা সময় আপনি যেরকম বলছেন 14-15 বছরের একটা অভিজ্ঞতা, আর তার আগে সেটা পড়েছি বইতে এবং হচ্ছে ভিডিও দেখেছি। 72 বা ওই সময়টায় কলকাতা উত্তাল রাজনৈতিক পরিস্থিতি, সেই সময় গুন্ডা দমন শাখার ওসি ছিল রুনু গুয়ানিয়াগি, যাকে দেখলে যিনি চারু মজুমদারকে গ্রেপ্তার করেছিলেন আর কি, রুনু গুয়ানিয়াগি, দেবী রায়, এরা সেই সময়টা ছিল। অনেকদিন পর কলকাতা পুলিশ এরকম একটা তদন্ত কাজ মানে পেয়েছে। এটা একটা খুব বড় ব্যাপার। হয়তো এই থ্রেট কালচারের বিষয়টা কলকাতা বিশ্ববিদ্যালয়ের, আপনি সাংসদ, আপনিও একজন আইন প্রণেতা, আপনারা বিধানসভায় করেন, এই কলেজগুলোতে স্থায়ী শিক্ষকেরা রয়েছে, কিন্তু সিকিউরিটি গার্ডের আপনি চেহারা দেখে কে বলবে এই সিকিউরিটি গার্ডকে কে করবে? মনোজিৎ এক হুমকি দেবে, সিকিউরিটি গার্ড রুম ছেড়ে দিয়ে চলে যায়। নির্বাচন হয় না, নির্বাচন না হয় মনোজিৎ নিজেকে নেতা ভেবে ফেলেছে। এই যে দীর্ঘদিন যারা আজকে অ্যাসপায়ারিং, আপনারা অনেকেই এসছেন, ছাত্র আন্দোলন থেকে এসছেন বিভিন্নভাবে, বিশেষ করে কংগ্রেসের হোক বা তৃণমূল কংগ্রেস বা বামপন্থীদের হোক, ছাত্র রাজনীতি থেকে অনেকে মূলধারার রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছেন, কিন্তু এদের যারা অ্যাসপিরেশন নেই, এবং অ্যাসপিরেশন যদি কারোর থাকে, যদি কোনো মহিলার থাকে, সেটা যদি কমোডিটাইজ হয়, মানে যেটা অনেক ক্ষেত্রেই বলা হয় মনোনয়ন বাণিজ্যের মতো, আমাকে খুশি করো, আমার সাথে এটা করতে হবে, না হলে আসো, কাউকে এটা বলছে তুই একটু ইউনিয়ন রুমে আসবি, এই কথাটা তো ভয়ঙ্করভাবে প্রচারিত হয়েছে। এখানে অনেকে বলেছে এটা ইউনিয়ন রুমে এসে দেখা করবি। এগুলো করতে গেলে নির্বাচনটা করতে অসুবিধা কোথায় রয়েছে একটু পার্থপ্রতিম বাবু, আমারও ঠিক মাথায় আসছে না। দেখুন, নির্বাচন কি কারণে হচ্ছে না, আমরা একটি বিষয় একটা সময় শুনেছিলাম যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করছে কলেজের ক্যাম্পাসগুলোতে নির্বাচন প্রক্রিয়া করতে গিয়ে, সেই জন্যে কিছুটা সমস্যা হয়েছিল। তবে নির্বাচন করার পক্ষেও সরকার রয়েছে, নির্বাচনগুলো হওয়া প্রয়োজনীয়তা রয়েছে, এবং ধাপে ধাপে সেগুলো করবার একটা প্রক্রিয়াকরণ চলছে। আমি সত্যজিৎ বাবু, যিনি পুলিশ অধিকর্তা, বক্তব্য রাখলেন যে অনেক দিন পরে তিনি এই একটি মাত্র কেসে দেখলেন যে সঠিকভাবে পুলিশ নাকি তদন্ত করছে। তাকে উদাহরণ দিয়ে বলি, মুর্শিদাবাদের নাবালিকা ধর্ষণ ও খুন অক্টোবর 2024, এটা 61 দিনের মাথায় এটার কিন্তু মামলার নিষ্পত্তি হয়েছে। বড়তলা 7 মাসের শিশু পস্কো মামলা, সেটাও কিন্তু অতি দ্রুততার সঙ্গে পানিশমেন্ট হয়েছে। আজকে কুলতুলি নাবালিকা ধর্ষণ ডিসেম্বর 2024 ফাঁসি হয়েছে। গুড়াপে যেটা 5 বছর বয়সী, সের ক্ষেত্রেও কিন্তু 14 দিনের মাথায় চার্জশিট সহ
সেটা ব্যবস্থাপনা হয়েছে। পুলিশ কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে এবং কার্যকরী ভূমিকা গ্রহণ করে এই ঘটনাগুলোর ক্ষেত্রে, বিশেষ করে নারী নির্যাতন বা নারী ধর্ষণ, খুন, এই ঘটনাগুলোর উপর কিন্তু স্পেসিফিক্যালি কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে। এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এই ইনস্ট্যান্টগুলো সময় একেবারে শেষের দিকে, একটু দ্রুত। হ্যাঁ বলুন সন্দীপা। আমি দুটো জিনিস বলতে চাইবো একদম ছোট করে। প্রথম কথা হচ্ছে 2018-তে এই মনোজিৎ মিশ্রের এগেইনস্টে যখন কমপ্লেন জানানো হয়, তখন একটা উল্লেখযোগ্যভাবে দেখতে হবে 2021-এ ছিল নির্বাচন, তখন কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। যেহেতু আজকে 2026-এ নির্বাচন, সেজন্য তড়িঘড়ি করে মনোজিৎ মিশ্রকে, তাও অবসরপ্রাপ্ত যিনি ছিলেন আপনার, যিনি কথা বললেন, উনি কিন্তু বলেছেন যে জাস্ট নামের ইনিশিয়াল গুলো লেখা হয়েছে। কেন লেখা হয়েছে? একজন আইসি তাড়াহুড়োতে এইগুলো, এই নামের ইনিশিয়াল লিখবে না চার্জশিটে, সেটা তো হতে পারে না, বা এফআইআর কমপ্লেনে সেটা তো হতে পারে না। ডেফিনেটলি উনিও বলেছেন যে ডেফিনেটলি কোনো চাপ ছিল। আমরা সেই চাপটার কথাই বলছি, যে কথাগুলো পার্থবাবু এতক্ষণ ধরে বলছেন যে এইখানে অমুক হয়েছে, ওইখানে তমুক হয়েছে, এইখানে তমুক হয়েছে। শুনুন, পুলিশ, আমরা মনে করি রাজ্যের পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড থেকেও বেটার আমাদের রাজ্যের পুলিশ, কিন্তু আমাদের রাজ্যের পুলিশের কাছে ইনস্ট্রাকশন আসে কোন কেসে কিভাবে স্টেপ নিতে হবে, তো সেখানে সেটা ক্লাসিফাইড হয়ে যায়, ক্যাটাগরাইজড হয়ে যায়। আচ্ছা এই কেসটা ছেড়ে দে, ওই কেসটা ধর, একটু তো কাজ দেখাতে হবে। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে পুলিশ, এই মাননীয় দলদাস পুলিশ, তাদের এক সহকর্মীর বাড়ির মা, বোন, বউকে নিয়ে যে আমি ডেফিনেটলি কথায় অনেকটাই বেড়ে যাবে, সময় একেবারে শেষ মুহূর্তে। হ্যাঁ, আমি সবটাকে নিয়ে বলি যে সামনে নির্বাচন আছে, কিছুটা মানুষের মানসিকতাকে ডাইভার্ট করতে হবে। তার জন্য একটা দুটো ঘটনাকে এরকম আজ ধরে 15 বছর ধরে সেটা সম্বিত ফেরেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে কলেজ ভোট বা নির্বাচন যেগুলো যা স্থগিত আছে, বুঝতে পেরে গেছে পশ্চিমবাংলার জনগণ, ছাত্র, তারা সমস্ত জেগে গেছে। এতদিন ধরে তাদেরকে প্রভাব খাটিয়ে ভোট দান থেকে বিরত রেখেছে, একেবারে ওয়াকওভারভাবে ভোট হয়েছে। আজকে বুঝতে পেরে গেছে যে মুখোমুখি একটা লড়াই হচ্ছে। সামনের যে নির্বাচন আসবে, যে নির্বাচন আমরা মিদনাপুর থেকে জেলার থেকে শুরু করে উত্তরবঙ্গ পাহাড়ে যেখানে যেখানে দেখছি আমরা সমবায় ভোট থেকে একেবারে গোগোহারা হচ্ছে। 26-এ বিদায় ঘন্টা বাজবে, এটুকু নিশ্চিত হয়ে গেছে। পার্থবাবু সবই ঠিক আছে, তবে একটাই কথা বলবো, বেরোতে পারবেন কিনা দাদা চিন্তা নেই, আপনি থাকবেন, আমিও থাকবো, লক্ষ্য করুন, থাকবেন। আচ্ছা আজকে শেষ করছি সন্দীপ। অবশ্যই আমাদের প্রত্যেককে জানাচ্ছি, কেননা এটা নিয়ে রয়েছে একটা কথাই বারবার মনে হচ্ছে, একটা সামগ্রিক একটা পরিবর্তনের জন্য অনেকগুলো হচ্ছে, যেমন কলকাতা পুলিশের এসআইটির তদন্ত প্রক্রিয়া বা বিভিন্ন, এটা অন্তঃস্থল থেকে যদি কোনো ঘটনা নড়িয়ে দেয় তাহলে একটা কথাই আসবে, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি বলছি না এই রাজ্যের ছাত্র সমাজকে হয়তো নেতারা কথামৃত দিয়ে বলবেন যে ভাই এটা পড়ো, সেটা তো কার্যত একটা অ্যাবস্ট্রাক্ট শোনাবে, কিন্তু যাতে এটা থেকে উত্তরণ ঘটে, নির্বাচন হয়, বারবার এই দাবিটা হচ্ছে। আমরাও দেখি কবে এই জায়গা থেকে বাংলাকে একটা সত্যিকারের এই যে ছাত্র সমাজ, যেখানে হচ্ছে একটা ভয়মুক্ত পরিবেশের মধ্যে ফেরানো যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি পার্থপ্রতিম রায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আপনাকে, নীলাদ্রি শেখর দানা বিজেপি বিধায়ক আপনাকেও, এবং সন্দীপা চক্রবর্তী প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আপনাকেও। তিনজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।